সবাই বোর্ডটাকে স্পষ্ট বোর্ডের লেখা কি দেখা যায়? আমি অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপনের যে উপকরণ ছিল সেই উপকরণের মধ্যে যে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম, সেই রেপ্লিজমের যে 7টা টার্ম ছিল তার মধ্যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, এখানে আমি দেখো বোর্ডে লিখেছি প্রথম 3টা, এটা আমি শেষ করেছিলাম। ঠিক আছে, এসএসবিপি পর্যন্ত তোমাদের এটা শেষ করে দিয়েছিলাম। আর আজকে হচ্ছে এরপরেই হচ্ছে আমি আবার ওই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন থেকে শুরু হবে। তো আজকে আমি আসলে আবার ওই প্রথম থেকেই তোমার টোপো আইসোমারেজ থেকে আবার একটু রিপিট করে দিয়ে আজকে এটা শেষ করে দিব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে, কারণ যেহেতু এই ক্লাস এটা এমন অন্য টপিকস ধরাটাও টাফ হয়ে যাবে, মানে অন্য টপিকস ধরলে শেষ। কি এই করোনার এই দুর্যোগে সবাই কি যে যেখানে আছো ভালো আছো তো নাকি বাবা? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আমি তো বাবা এই যে ঢাকায় আটকা পড়ে আছি, রুমের ভিতর আবদ্ধ। হ্যাঁ, ভিতরে থাকি, বাইরে তো বের হয় না, মানে খুব রেয়ার, প্রয়োজন ছাড়া বাইরে বের হয় না। মনে করে একবারে 1 মাসের বাজার করে এনে বসে আছি, মানে বাইরে 1 মাস না গেলেও হবে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো বাবা। আমাদের যে স্যার এই যে দেশে যে স্যার করোনা ভাইরাসের যে স্যার যে সাউথ আফ্রিকান স্ট্রেইনটা যে স্যার ছড়াচ্ছে স্যার, এটার যে মানে মিউটেশনটা কি স্যার এই ডিএনএ তে ঘটেছিল স্যার, মানে বা ওই যে ভাইরাসটার আরএনএ তে, মানে এরকম পরিবর্তন স্যার কোথায় ঘটেছিল আর কি, মানে ভাইরাসটার? আচ্ছা এখন বলো তো বাবা কি বলছো, একটু কোশ্চেনটা আবার করো, আমি শুনতে পারি নাই বাবা। আমার প্রশ্নটা ছিল যে স্যার আমাদের দেশে যে স্যার যে করোনা ভাইরাসের যে স্যার সাউথ আফ্রিকান যে স্ট্রেইনটা স্যার ছড়াচ্ছে এখন ইদানিং, হ্যাঁ স্যার, তো স্যার এই যে এইটার মিউটেশনটা স্যার কোথায় ঘটেছিল আর কি, মানে ভাইরাস কোষ দেহের যে কারণে এটা আসলে কি যে এটা তো মিউটেশন, এটা আসলে এক ধরনের আরএনএ ভাইরাস। এই ভাইরাসের মিউটেশন মানে মিউট্যান্ট, মানে তার হচ্ছে যে ওই যে ডিএনএ এর যে আরএনএ এর যে বেস সিকোয়েন্স আছে না, ওই সিকোয়েন্সটা তার ওই সিকোয়েন্সকে আমরা স্ট্রিং বলি, ওইটা চেঞ্জ করে। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে এইটা। এখন এটা কোথায় করে না করে, এখন পর্যন্ত মনে করো যে আরএনএ এটা তো তোমার হচ্ছে যে ডিএনএ আরএনএ, এটা আরএনএ নিউক্লিয়াস বা সাইটোপ্লাজম এই দুই জায়গায় থাকতে পারে, আর ডিএনএ সাধারণত থাকে নিউক্লিয়াসে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি পড়াইতে থাকি আর হচ্ছে অ্যাডমিট করাইতে থাকি। দেখো তাহলে গত ক্লাস তোমাদের যতটুকু পড়ানো হয়েছিল আমি একটু তোমাদের সাথে রিপিট করে দিব যাতে তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হয়। দেখো তাহলে প্রথম যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টোপো আইসোমারেজ এনজাইম এবং গাইরেজ এনজাইম। দেখো আমি দুই ধরনের এনজাইমের কথা বলছিলাম, যে টোপো আইসোমারেজ এবং গাইরেজ এনজাইম, এই দুটি এনজাইমের কথা আমি বলছিলাম। দেখো আবার অ্যাডমিট করে স্যার দাঁড়াও বাবা, ক্যামেরা ঠিক করে নি, দাঁড়াও। আচ্ছা এখন মনে হয় ক্লিয়ার। আচ্ছা এখন দেখো বলি, তুমি কি কোনো কোশ্চেন করছিলে? তুমি কি কোনো কোশ্চেন করতেছিলে বাবা? না স্যার।
আচ্ছা, তাহলে এখন চুপ থাকো, আমি কথা বলি, এর ভিতর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবা, কোনো সমস্যা নাই। দেখো, তাহলে 1 নাম্বার হচ্ছে টপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম। দেখো এর কাজটা কি, দেখো এর কাজটা হচ্ছে, মনে করো এইটা হচ্ছে একটা ডিএনএ, এই ডিএনএ এইরকম প্যাচ দিয়ে আছে, মানে এই এমন প্যাচ, এটা বোঝাই যাচ্ছে না, অতিমাত্রার প্যাচ। তাহলে খেয়াল করতে হবে, এই ডিএনএ এর অতিমাত্রার প্যাচকে মুক্ত করতে বা খুলতে সহায়তা করে টপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম। এখন এই প্যাচটাকে হচ্ছে মুক্ত করে, দেখো এই যে দেখো এরকম, তার মানে অতিমাত্রার প্যাচকে হচ্ছে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে, এটা হচ্ছে টপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইমের কাজ। এখন বলবো স্যার, এইটা এই যে ডিএনএ, এই ডিএনএটা যদি প্রকৃত কোষের ডিএনএ হয়, তাহলে এই অতিমাত্রার প্যাচকে খুলে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসতে বা অতিমাত্রার প্যাচকে মুক্ত করতে সেটা কি কাজ করবে, এই টপোআইসোমারেজ এনজাইম। আর এই ডিএনএটা যদি আদিকোষী ডিএনএ হয়, এই প্যাচকে মুক্ত করতে সহায়তা করবে কে, সেটা গাইরেজ এনজাইম। বাবা এতটুকু কি কথা সবাই স্যার বুঝতে কিন্তু স্যার। সব ওই অন্যটা দেওয়া স্যার, ওই কি এদের লেখা কাজ আছে তো অন্যটা দেওয়া। বইয়ে, কি লেখা আরে আছে? বইটা তো পড়তে মানা করছে। আস্তে, বইয়ে কি লেখা আছে বাবা, তুমি তুমি বলো বইয়ে স্যার কি লেখা আছে? তো বইয়ে লেখা আছে, সদ্য পেজ খোলার পর পূর্বের টান ও আকর্ষণজনিত কারণে পৃথককৃত হ্যাঁ। স্ট্র্যান্ড দুটি পুনরায় পেজ পাকাতে ও জড়ো হতে চায়। এই টোপো আইসোমারেজ এনজাইম পৃথক স্ট্র্যান্ড দুটিকে পুনরায় একসাথে পেজ তৈরি হতে দেয় না। এটা তো স্যার ওই কিসের মতো হয়ে যায়, তুমি ওই এটা এস করে পড়ো, তোমার এটা তুমি আরো ক্লিয়ার করে পড়বা, কারণ এখানে 2 ধরনের এনজাইম কাজ করে। হ্যাঁ, তুমি আরেকটা এনজাইমের নাম বলতে স্যার, তুমি যদি এখন বলতে টপোআইসোমারেজ না দিয়ে সেখানে এপি আইসোমারেজ লেখা থাকে, গাইরেজ গাইরেজই আছে, ওর কোনো পরিবর্তন নাই। আসলে পূর্বে এই এপি আইসোমারেজ নামটা এইটা ইউজ করা হইতো, মানে এটা এই প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন টপোআইস, তোমরা এখন এনজাইমের কথা লিখবা না। বাবা এতটুকু বুঝতে পেরেছো? এতটুকু না সবাই স্যার ওই বুঝতে? আচ্ছা, আর যা বলছি এটা, এর বাইরে যদি বইয়ে কিছু লেখা থাকে ভুল লেখা আছে, এক কথাই শেষ। এরপরে দেখো, এইবার তাহলে অতিমাত্রার এই পেছানো অবস্থাকে মুক্ত করে বা স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে টপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম। তাহলে টপোআইসোমারেজ এনজাইম যদি ডিএনএটা প্রকৃত কোষী ডিএনএ হয়, সেই ক্ষেত্রে টপোআইসোমারেজ এনজাইম কাজ করবে। আর এই ডিএনএটা যদি আদিকোষী ডিএনএ, এই অতিমাত্রার প্যাচকে মুক্ত করতে করে এরকম স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে। শেষ। এইবার চলে আসো ডিএনএ হেলিকেজ এনজাইম। দেখো এই যে তুমি এটা পেয়ে পাইলে, আমি একসাথে দেখাচ্ছি। মনে করো এইটা হচ্ছে এটা তুমি এখন পেয়ে গেলে, এরকম স্বাভাবিক একটা ডিএনএ তুমি পাইলে। দেখো এখন আবার 20 জন এসে বসে আছে, এদেরকে যদি ক্লাসে পাইতাম পরে আসতে তাহলে বুঝতো। দেখো এখন এখানে খেয়াল করো, এই যে ডিএনএ, এই হেলিকেজ এনজাইম, তাহলে এইরকম টপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম এতটুকু পর্যন্ত নিয়ে আসলো কাজ। শোনো 3 কার্বন 5 কার্বন এটা আমি দিচ্ছি না, ওইটা আমি পরে দিব। এইবার দেখো এখানে এটা হচ্ছে হেলিকেজ এনজাইম, এই যে ডিএনএ হেলিকেজ এনজাইম, হেলিকেজ ডিএনএ হেলিকেজ কি, এটা এনজাইম। দেখো এই জায়গায় যতগুলো উপাদানের নাম লিখছি, শুধুমাত্র এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং এইটা বাদে সব কয়টা হচ্ছে এনজাইম। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনটা শুধুমাত্র প্রোটিন, আর বাকি 6টি হলো সবই এনজাইম। তাহলে ডিএনএ হেলিকেজ এনজাইম, প্রাইমেজ এনজাইম, ডিএনএ পলিমারেজ 3 এনজাইম, ডিএনএ পলিমারেজ 1 এনজাইম, লাইগেজ এনজাইম। ওকে, আচ্ছা এখন দেখো এই যে যখন এরকম স্বাভাবিক মাত্রায় আসলো, আসার পর এইবার ডিএনএ হেলিকেজ এনজাইম, এই ডিএনএ এই ডিএনএ ডাবল হেলিক্সে দেখো আর এই যে পেসের মধ্যকার এই যে হাইড্রোজেন বন্ড আসনের দিকে যায়। তাহলে দেখো হেলিকেজ এনজাইমের কাজ 2টা। এই হেলিকেজ এনজাইম দেখো এই ডিএনএ ডাবল হেলিক্স এর পরবর্তী টার্ম দেখো, এটা মনে করো এরকম তোমাদেরকে বুঝিয়ে দিই। তাহলে এই যে দেখো
এনজাইম এই ডাবল হেলিক্সের এই প্যাচ খুলতে খুলতে সামনের দিকে যাচ্ছে। এই যে দেখো প্যাচ খুলতে খুলতে সামনের দিকে যাচ্ছে, কোন পর্যন্ত যাবে? যতক্ষণ পর্যন্ত এই দুইটা সূত্র আলাদা না হবে। তাহলে এইরকম প্যাচ খুলতে খুলতে সামনের দিকে যাবে। আর এই যে যে বেসের মধ্যকার এই যে হাইড্রোজেন বন্ড ছিল, এই হাইড্রোজেন বন্ডও সে ভাঙছে। তার মানে প্যাচ খুলতে খুলতে সামনের দিকেও যাচ্ছে। আবার এখানে এই যে ডি, এই ডি মানে এটা ডাবল সাথে সাথে এই বেসের মধ্যকার হাইড্রোজেন বন্ড ভেঙে সামনে যাচ্ছে। তাহলে দুইটা কাজ, ডিএনএ হেলিকেজ এনজাইম ডাবল হেলিক্সের প্যাচ খুলে এবং হাইড্রোজেন বন্ড ভেঙে সামনের দিকে অগ্রসর হয়। কোন পর্যন্ত অগ্রসর হবে? যতক্ষণ পর্যন্ত এই যে ডিএনএ তে যে দুটি সূত্র আছে এই দুটি সূত্র আলাদা না হবে। সূত্র কোন পর্যন্ত, কখন পর্যন্ত হেলিকেজ এনজাইম কাজ করবে? এই সূত্র দুটি এইরকম আলাদা হওয়ার পূর্ব পর্যন্ত এর কাজ শেষ হয়ে গেল। হেলিকেজ এনজাইম নিয়ে কি বাবা এটা নিয়ে তোমাদের বুঝতে কোনো সমস্যা আছে? কথা বলতে হবে। কোনো সমস্যা আছে? নো স্যার। না স্যার। আচ্ছা, স্যার এইবার সিঙ্গেল স্ট্র্যান্ড বলো। স্যার এই স্যার শক্তিটা স্যার পাই কোথায় স্যার হেলিকেজ এনজাইম স্যার? আমি তোমার কথা বুঝতে পারি নাই, আবার বলো। স্যার এই স্যার শক্তিটা স্যার পাই করতে গেছে স্যার হেলিকেজ এনজাইম। এটা হচ্ছে তোমাকে বলে দিচ্ছে, অনেকে খুব ভালো একটা কোশ্চেন করছে। এটা আমি যখন ওই ফিনিশিং এর অ্যাপ্লিকেশনটা পড়াইতাম তখন এই কথাটা বলতাম। তুমি এখন এটা জানতে চেয়েছো, আমি আগেই বলে দিয়েছি যেহেতু জানতে চেয়েছো, আবার ওইখানেও বলবো। এখানে হচ্ছে এই হেলিকেজ এনজাইম সে কিভাবে আসলে এই শক্তিটা পাচ্ছে। আসলে এটিপি থেকে শক্তি নাই, এখানে এটিপি থেকে শক্তি নিয়ে হেলিকেজ এনজাইম এই কাজটি করে থাকে। তোমার কোশ্চেনের উত্তর পেয়েছো বাবা? স্যার কথা বলতে হবে। এডিপি এবার স্যার। দেখো, এইবার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন অর এসএসবিপি, এটা আসলে সংক্ষেপে লেখা হয় এসএসবিপি। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি? দেখো এই যে প্রতিটি একক সূত্র, এই যে হেলিকেজ এনজাইম দুটি সূত্রকে আলাদা করে দিল, তাহলে এই একক সূত্র দেখো পুনরায় যাতে আবার এই যে এইরকম প্যাচ লাগতে না পারে তার জন্য এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এসে প্রত্যেকটি একক সূত্রে এখানে এসে জমা হলো। ওই যেখানে হাইড্রোজেন বন্ড ভেঙে দুটা সূত্র দুই দিকে চলে যাচ্ছে, এর মাথার উপর এখানে একটা যুক্ত হলো এখানে একটা যুক্ত হলো, এরকম প্রত্যেকটার মাথার উপর। তাহলে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি বাবা সবাই বুঝতে পেরেছো? কথা বলতে হবে। সবাই বুঝতে জি স্যার। জি স্যার। আচ্ছা স্যার। স্যার, এখানে স্যার এক নম্বরটা বাদ রেখে স্যার 2 থেকে স্যার বাকিগুলা কি স্যার আদি কোষ আর প্রকৃত কোষে একই থাকবে? স্যার বলছিলাম যে স্যার এক নম্বরটাতে শুধুমাত্র স্যার টপো আইসোমারেজ আর যে কোষিতে স্যার আলাদা স্যার। তো স্যার 2 থেকে স্যার যে বাকিগুলো আছে স্যার ওইগুলো কি একই থাকবে প্রকৃত কোষে আর আদি কোষে? ক্লিয়ার বুঝিনি, কারণ তোমার শব্দটা একটু মানে অস্পষ্ট আসছে। তোমরা সবাই স্যার শুনতে ও দাও বলছে আমাকে। যে প্রকৃত কোষের ভাঙার জন্য স্যার হ্যাঁ বলো। ট্রোপোআইসোমারেজ এবং গাইরেজ প্রয়োজন। এই নিচের এগুলো কি স্যার প্রকৃত কোষ এবং আদি কোষ সব ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা দেখো, তুমি বলছো যে স্যার এই যে এই কয়টা ক্ষেত্রে এই রেপ্লিকেশন কমপ্লেক্সে টোটাল 7 ধরনের, এইটা কি ডিএনএ রেপ্লিকেশন আদি কোষের রেপ্লিকেশনের ক্ষেত্রে আদি কোষে ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে কি সবকটাই কাজ করবে এবং প্রকৃত কোষে ডিএনএ এর ক্ষেত্রেও কি এই কয়টা রেপ্লিকেশন কমপ্লেক্স কাজ করবে? এইটা তোমার কোশ্চেন তাই না বাবা? জি কোষকার প্রকৃত কোষক দুইটার ক্ষেত্রে রেপ্লিকেশন কমপ্লেক্স এই 7 ধরনের একই। এখন কি বুঝতে পেরেছো? এখন বুঝতে, আচ্ছা দেখো এবার স্যার হ্যাঁ বলো। এর মধ্যে পার্থক্য কি স্যার? হেলিক্স এবং হচ্ছে দেখো, হেলিক্স হচ্ছে দেখো স্ট্র্যান্ড। আচ্ছা ডিএনএ ডাবল হেলিক্স। আমি তোমাদেরকে যখন ডিএনএ ওই ডিএনএ দুটি যে সূত্র আছে এই দুটি সূত্রকে আমরা একসাথে বলি আসলে হেলিক্স, আর স্ট্র্যান্ড মানে একটা ডিএনএ দ্বিসূত্র, মানে এই দ্বিসূত্র ডিএনএ কে বলা হয় আসলে ডাবল হেলিক্স। এটাকে ডাবল হেলিক্স দিয়েছেন কারণ ডিএনএ দুটি সূত্র নিয়ে গঠিত হয়েছে। এই প্রত্যেক একটা 5 থেকে 3 কার্বন মুখী সূত্র আর একটা 3 থেকে 5 কার্বন মুখী সূত্র। তোমার কোশ্চেনের উত্তর পেয়েছো বাবা? কথা বলতে হবে। উত্তর জি পেয়েছো? স্যার, জি স্যার। এখন এবার চলে আসো প্রাইমেজ এনজাইম। এইটা নিয়ে কিন্তু অনেক কথা বলবো, চুপচাপ শুধু শুনবা। দেখো এই যে করে এটা 3 থেকে 5 কার্বন সূত্র, এটা 5 থেকে 3 কার্বন সূত্র, সূত্র দুটি আলাদা হয়ে গেল।
এখন দেখো এই যে সূত্র দুটি আলাদা হয়ে গেল, এই সূত্রকে তাহলে এই সূত্রকে সাজ ধরবে, ধরে নতুন আরেকটি সূত্র তৈরি করতে হবে, আবার এই সূত্রকে সাজ ধরে নতুন আরেকটি সূত্র তৈরি করতে হবে। ঘটনা হচ্ছে এই সূত্রকে সাজ ধরে এখানে যদি এডেনিন আছে, এখানে থাইমিন আছে, এখানে জি, এখানে সি ছিল, এখানে টি, এখানে এ ছিল, এখানে সি, এখানে জি ছিল, ধরে নাও আর কি। হ্যাঁ, প্রাইমেজ এনজাইমের কাজ হচ্ছে প্রাইমার তৈরি করা। এখন তুমি বলবা স্যার প্রাইমার আবার কি করে? এই প্রাইম ভাবে তৈরি করবে, আরএনএ যে 4 ধরনের নাইট্রোজেন বেস আছে, এই আরএনএ 4 ধরনের নাইট্রোজেন বেস নিয়ে প্রাইমার গঠিত হয়। আর এই প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করবে, আর এই প্রাইমারকে আরেকটা কাজ হচ্ছে এখানে দেখো, এটা সূত্রে এটা প্রান্তে যুক্ত করবে। এই যে মনে করো নতুন যে সূত্র, তাহলে প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করবে, আর এই প্রাইমারকে এই নতুন সূত্র তৈরি হচ্ছে সূচনা করে দেয়, মানে সূত্রের প্রান্তে এসে এটা যুক্ত হয়। তাহলে দুইটা কাজ। এখন বলো তো বাবা, এই প্রাইমেজ এনজাইম কি কি কাজ করবে? শর্ত, প্রাইমার তৈরি করবে। আর প্রাইমার কি নিয়ে তৈরি হয়? আরএনএ 4 ধরনের নাইট্রোজেন বেস নিয়ে তৈরি হয়, ঠিক আছে? অথবা প্রাইমার হচ্ছে আরএনএ এর বেস সিকোয়েন্স, আরএনএ এর সংক্ষিপ্ত বেস সিকোয়েন্সকে আমরা প্রাইমার বলি। তাহলে এই প্রাইমার কি করবে? এই যে নতুন সূত্র তৈরির সূচনা করবে, অর্থাৎ নতুন সূত্র তৈরির একটা সূচনা করে দেয়। তাহলে এইবার চলে আসো ডিএনএ পলিমারেজ 3। ডিএনএ পলিমারেজ 3 এটা, তাহলে দেখো এই প্রাইমার কি ডিএনএ এর অংশ না আরএনএ এর অংশ? কথা বলো তো বাবা। এই এটা এইবার আসো ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হলো, এই ডিএনএ পলিমারেজ 3 এইটার একটা কাজ এখানে তোমাকে বুঝতে হবে যে এই যে নতুন যে সূত্রটা তৈরি হলো, আমি এখন এই জায়গার সূত্রটা লিখবো, একটু বড় করে লিখবো। দেখো এই ডিএনএ পলিমারেজ 3 এবং 1 এর কাজ কি, এটা একটু ক্লিয়ার ভাবে এখানে বোঝানোর জন্য একটু বড় করে আমি লিখবো। দেখো এটা 3 থেকে 5 কার্বন মুখী, এটা 5 থেকে 3 কার্বন মুখী। ওকে, আচ্ছা। এখন এখানে মনে করো এ ছিল, এখানে টি ছিল, তা আমি আর এগুলো লিখছি না বাবা, তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি এটা একটু দিয়ে দিচ্ছি। এটা নিউক্লিয়, আচ্ছা এটুক দিয়ে নিলাম। মনে করো এটা হচ্ছে প্রাইমার, এই প্রাইমারের সামনে কি করবে? এই ডিএনএ পলিমারেজ 3 এই শ্বাসসূত্রে যে নিউক্লিওটাইড আছে তার বিপরীত নিউক্লিওটাইড, এর বিপরীত নিউক্লিওটাইড কি? অ্যাডিনোসিন মনোনিউক্লিওটাইড, ডিঅক্সি অ্যাডিনোসিন মনোনিউক্লিওটাইড। এটা এর বিপরীত হচ্ছে কি? এর বিপরীত থাইমিন। তাহলে থাইমিন মনোনিউক্লিওটাইড, ওইটা এই ডিএনএ পলিমারেজ 3 সে এখানে নিয়ে আসবে, নিয়ে এসে এই প্রাইমারের সামনে যুক্ত হবে। এখানে যে নিউক্লিওটাইড থাকবে তার বিপরীত নিউক্লিওটাইড ওই ডিএনএ পলিমারেজ 3 এরকম আনতে আনতে মনে করো এই পর্যন্ত চলে আসলো ডিএনএ পলিমারেজ 3। আর সব সময় মনে রাখবা, নতুন সূত্র সব সময় 5 থেকে 3 কার্বন মুখী হয়, এটা তার ধর্ম। কখনোই উল্টা 3 থেকে 5 কার্বন মুখী নতুন সূত্র তৈরি হবে না, ঠিক আছে? এখন এই 5 থেকে 3 কার্বন, তাহলে এইটা 3 কার্বন প্রান্ত এইদিকে যাচ্ছে। তাহলে দেখো এইটা যদি 3 থেকে 5 কার্বন প্রান্ত হয়, তাহলে এই সূত্র শ্বাসসূত্র, তাহলে নতুন যে, আচ্ছা এটা আমি কালো দিয়েছি বাবা, এটা অন্য কালার দিতে হবে, না হলে আবার তোমাদের পেছ লাগবে। এটা লাল কালার দিলাম, এই যে এটা, তাহলে নতুন সূত্র এটা তৈরি হলো। তাহলে দেখো একটা 3 থেকে 5, তাহলে আরেকটা সূত্র 5 থেকে 3 কার্বন হতে হবে, তাহলে না হলে আবার ডিএনএ ডাবল হেলিক্স হবে না। আচ্ছা এইটা গেল। এখন তুমি মনে করবা স্যার এইটা তো 5 থেকে 3 কার্বন, তাহলে এই সূত্র কি এই দিকে তৈরি হবে, এই দিকে তৈরি হবে, এই দিক থেকে এইদিকে যাবে, না উল্টা এই দিক থেকে এইদিকে আসবে? এখন এটা নিয়ে তোমাদের কোশ্চেন, আমি ক্লিয়ার কাট বলে দিই। এই যে এই ইনফরমেশনটা অনেকে ম্যাক্সিমামে ভুল পড়ায়, এখন আমি তোমাদেরকে বলে দিই, এর বাইরে যদি কেউ এই সূত্র নিয়ে কোনো কথা বলে ওটা ভুল, এবং আমি নিজেও জানি এগুলো সব ভুল পড়াই, এই জন্য তোমাদেরকে আমি এটা ক্লিয়ার করে দিই। দেখো এটা কি করবে, তাহলে যেহেতু এই সূত্র 5 থেকে 3 কার্বন, তাহলে এই সূত্রের বিপরীত যে নতুন সূত্র তৈরি হবে সেটা তোমার হচ্ছে সেটা 3 থেকে 5 কার্বন হতে হবে, এটা 5 থেকে 3, তাহলে এই দিক থেকে 3 থেকে 5, কিন্তু 3 থেকে 5 কার্বন মুখী সূত্র তো নতুন সূত্র তৈরি হয় না, হয় 5 থেকে 3, তাহলে এটা উল্টা দিকে তৈরি হয়। এখন অনেকে বলে এই সূত্র যখন তৈরি হয়ে যায় তখন এই সূত্রটা এইখান থেকে তৈরি হওয়া শুরু করে এখান থেকে শুরু করতে করতে এইদিকে আসে খন্ড খন্ড আকারে, এটা ভুল ইনফরমেশন। দেখো ওইটা ওইভাবে আসে না, এইটা দেখো এখন ক্লিয়ার কি?
এই নতুন সূত্র এটাকে সাজ ধরে যখন 5 থেকে 3 কার্বন মুখী সূত্র তৈরি হলো এবং ডিএনএ পলিমারেজ 3 একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করে এই সূত্রটা তৈরি করছে। তাহলে এইটা এই পর্যন্ত চলে গেছে, যাওয়ার পর এ কিন্তু এখনো কোনো কাজ করতে পারে নাই। এবার এই সূত্রের জন্য আরেকটা ডিএনএ পলিমারেজ 3 আছে, এখানে 2 সেট রেপ্লিজোম থাকে, 2টি রেপ্লিজোম বা রেপ্লিকেশন কমপ্লেক্স থাকে এই কাজটি করার জন্য। একটি রেপ্লিকেশন কমপ্লেক্স এই সূত্রকে সাজ ধরে এই দিকে অগ্রসর হবে, আর আরেকটি রেপ্লিকেশন কমপ্লেক্স এই যে এগুলো এই সূত্রকে সাজ ধরে এই দিকে আসবে। তাহলে দেখো এইটাই পর্যন্ত চলে গেছে, গেলে এই যে প্রাইমেজ এনজাইম প্রাইমার তৈরি করলো, এই প্রাইমারটা তখন কি করবে, এই প্রাইমারটা তখন এরকম সক্রিয় হবে। এই প্রাইমারটা সক্রিয় হয়ে ডিএনএ পলিমারেজ 3 একটার পর একটা নিউক্লিওটাইড এর বিপরীত নিউক্লিওটাইড আনতে আনতে এই দিকে দেখো উল্টা দিকে আসতেছে। তাহলে এটা 5, এটা 3 কার্বন মুখী এই দিকে আসছে, কিন্তু এ কিন্তু থেমে নাই। এ কিন্তু ডিএনএ পলিমারেজ 3 কিন্তু আস্তে 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 এই পর্যন্ত চলে গেছে, কিন্তু দেখো এই দিক যাচ্ছে এই দিকে যাচ্ছে, মাঝখানে একটা গ্যাপ তৈরি হলো। আবার এই প্রাইমেজ এনজাইম আবার সক্রিয় হয়, এই সক্রিয় হয়ে আবার ওই ডিএনএ পলিমারেজ এই ডিএনএ পলিমারেজ 3 এই পর্যন্ত এসে আবার ওই ডিএনএ পলিমারেজ এই 3 এই প্রাইমারের সামনে আবার একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করে এরকম খন্ড খন্ড আকার দেখো এই দিকে আসছে। তাহলে আমি আর 5 থেকে 3 কার্বন সূত্র এখানে দিলাম না, এই দিকে আসছে। আসার পর এখানে দেখো এ কিন্তু আবার দেখো কয়জন এসে বসে আছে, 3 জন। ডিস্টার্ব এগুলো বাবা। দেখো এইবার এ কিন্তু বসে নাই, এ কিন্তু চলছেই এবং সে শেষ পর্যন্ত চলে গেছে, এই পর্যন্ত ডিএনএ পলিমারেজ 3 এইখানে চলে আসলো। তাহলে আসার পর এখানে এই ফাঁকা হয়ে গেল, আবার হচ্ছে যে প্রাইমার এখানে সক্রিয় হয়, সক্রিয় হয়ে আবার ওই ডিএনএ পলিমারেজ 3 একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতে করতে এরকম আসলো। তাহলে দেখো এই সূত্রটা দেখো নিরবচ্ছিন্ন ভাবে দেখো বৃদ্ধি পাচ্ছে, এই কারণে এই সূত্রকে বলা হয় লিডিং সূত্র বা অগ্রগামী সূত্র। আর এই সূত্রটা দেখো ধীরভাবে এবং খন্ড খন্ড আকারে এটা তৈরি হচ্ছে, এই কারণে এই সূত্রটাকে আমরা বলবো হচ্ছে ল্যাগিং সূত্র বা ধীরগামী সূত্র। ওকে, এখন দেখো এই ডিএনএ এই সূত্র এই ডিএনএ নতুন সূত্রের মধ্যে আরএনএ আছে, মানে প্রাইমার মানে আরএনএ আছে, আরএনএ সূত্র আছে, এই প্রাইমার মানে আরএনএ খন্ড আছে, এখানে প্রাইমার মানে আরএনএ খন্ড আছে, এখানে প্রাইমার মানে এটাও আরএনএ খন্ড। আর আরেকটা জিনিস সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন তো যেখানে আছেই, এটা খেয়াল করতে হবে বাবা। এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন কিন্তু এখানে থাকবেই, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন এরকম থাকবেই। এখন দেখো কাজ কি, তাহলে ডিএনএ পলিমারেজ 3 এই পর্যন্ত এসে গেল, যাওয়ার পর এবার কি হবে, এই যে এখানে প্রাইমার আছে এখানেও প্রাইমার আছে, এই প্রাইমারকে এখন আউট করতে হবে। তাহলে এইবার ডিএনএ পলিমারেজ 3 এর কাজ দেখো হয়ে গেল। এইবার ডিএনএ পলিমারেজ 1 তার কাজ হচ্ছে এই প্রাইমার তৈরি হয় আরএনএ 4 ধরনের নাইট্রোজেন বেস দিয়ে, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, মনে করো ইউরাসিল। এখন এই ডিএনএ পলিমারেজ 1 তার ওই নিজস্ব ডিএনএ এর বেস সিকোয়েন্স দ্বারা এই ডিএনএ অ্যাডেনিন দ্বারা আরএনএ এই অ্যাডেনিনকে আউট করে দিবে, ডিএনএ গুয়ানিন দ্বারা এইটাকে আউট করে দিবে, ডিএনএ সাইটোসিন দ্বারা আরএনএ সাইটোসিনকে আউট করবে, আর ডিএনএ থাইমিন দ্বারা এটাকে আউট করবে, ইউরাসিলকে আউট করে দিবে। দিলে এইটা কিন্তু এখন আর এটা থাকলো না, তাহলে এই প্রাইমারটা কিন্তু এখন কে আউট করে দিল, এই ডিএনএ পলিমারেজ 1 তার এই নিজস্ব ডিএনএ দ্বারা ডিএনএ বেস সিকোয়েন্স দ্বারা বা নিউক্লিওটাইড দ্বারা সে এই প্রাইমারকে এখন থেকে আউট করে দিল। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রেই ওই ডিএনএ পলিমারেজ 3 শুধুমাত্র একটা কাজ করে, আর কোনো কাজ নাই তার, শুধুমাত্র প্রাইমারকে আউট করা। এখানে প্রাইমারকে আউট করে দিল, এখান থেকেও প্রাইমারকে আউট করে দিল, এখান থেকেও প্রাইমারকে আউট করে দিল, এখান থেকেও প্রাইমারকে আউট করে দিল। দেখো তাহলে এই নতুন সূত্রে এখানেও কিন্তু কোনো দেখো এখানে কোনো ডিএনএ এখানে কোনো আর প্রাইমার নাই, তার মানে এটা টোটালি ডিএনএ সূত্র, এখানেও কোনো প্রাইমার নাই, এটাও টোটালি ডিএনএ সূত্র হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এখন বলবা স্যার এটাই যে ফাঁকা ফাঁকা খন্ড খন্ড আকারে হচ্ছে, আসলে এই যে 5 থেকে 3 কার্বন মুখী এই সূত্রকে সাজ ধরে যে নতুন সূত্র তৈরি হলো, এই সূত্রটা আসলে খন্ড খন্ড ভাবে তৈরি হয়েছিল এবং এটি প্রমাণ করেছিলেন বিজ্ঞানী ওকাজকি, এবং ওনার নাম অনুসারে এই প্রত্যেকটি খণ্ডকে বলা হয় ওকাজকি খণ্ড। দেখো এই প্রত্যেকটি খণ্ডকে কি বলা হয়, ওকাজকি খণ্ড। কেন বলবো ওকাজকি খণ্ড, কারণ সায়েন্টিস্ট ওকাজকি এটা আসলে পরীক্ষা করে এটা প্রমাণ করেছিলেন। এইবার যখনই এই সূত্র দুটি যখন এক হয়ে গেল, এরপর তোমাদেরকে আরেকটা জিনিস হচ্ছে এই লাইগেজ এনজাইম, আরেকটা এই লাইগেজ এনজাইম এই যে প্রত্যেকটি যে ডিএনএ এই যে অকাজকি খণ্ডগুলোকে এই লাইগেজ এনজাইম তখন এরকম যুক্ত করে দেয়। লাইগেজ এনজাইমের কাজ হচ্ছে ডিএনএ কে জোড়া লাগানো,
এই জোড়া লাগানো দিল, তাহলে এখন আর খন্ড থাকলো না, তাহলে এটা আর একটা নতুন সূত্র হয়ে গেল। এটা 3 থেকে 5 কার্বন মুখী। এটা এখন কথা হচ্ছে এই সূত্র 3 থেকে 5, এটা 5 থেকে 3 কার্বন মুখী, এটা 3 থেকে 5, উল্টা এটা 5 থেকে 3 কার্বন মুখী, ঠিক আছে? এটা যখন তৈরি হবে, তৈরি হওয়ার পর যখন এই ঘটনাটা ঘটে যাবে, এইবার দেখো এই সূত্রেও সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আছে আর ডিএনএ পলিমারেজ 3 আছে। এই সূত্রেও তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আছে, ডিএনএ পলিমারেজ 3 আছে। এই যখন এই নতুন দুটি সূত্র পরিপূর্ণভাবে তৈরি হয়ে গেল, তখন রেপ্লিকেশন কমপ্লেক্স অর্থাৎ ডিএনএ পলিমার রেপ্লিকেশন কমপ্লেক্স বলতে এখানে কি আছে, ডিএনএ পলিমারেজ 3 প্রোটিন, ডিএনএ পলিমারেজ 3 এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। এটা অটোমেটিক ভাবে সে তার পূর্বের জায়গায় চলে যাবে। যাওয়ার পর এই ডিএনএ পলিমারেজ 3 আর এখানে থাকবে না, ডিএনএ পলিমারেজ 3 থাকবে না এবং এই সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিনও এখানে আর থাকবে না। তাহলে দেখো এটা আমরা কি পেয়ে গেলাম, এটা একটা সূত্র এবং এটা আরেকটা সূত্র। এটা পুরাতন সূত্র, এটা নতুন সূত্র, এটা পুরাতন সূত্র, এটা নতুন সূত্র। তাহলে আমরা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে যে ডিএনএ অনুলিপন করেছিলাম, যে একটি মাতৃ ডিএনএ থেকে যখন দুটি নতুন ডিএনএ তৈরি হয়, এই নতুন ডিএনএ দুটির দেখো একটি সূত্র কি ছিল, একটি সূত্র ছিল পুরাতন আর আরেকটি সূত্র ছিল এরকম নতুন। দেখো এই যে আরেকটি সূত্র নতুন, এটা পেয়েছিলাম। তাহলে একটি সূত্র পুরাতন, আরেকটি সূত্র নতুন, একটি সূত্র নতুন, একটি সূত্র পুরাতন, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রমাণ কিন্তু হয়ে গেলে এখন কথা হচ্ছে তোমরা বলবা স্যার এই সূত্র দুটি কি এইরকমই থাকবে না এরকম প্যাচ দিবে? এখন আরেকটা ঘটনা আছে, এই অনুলিপিত যে এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, এই অনুলিপিত ডিএনএ যদি এই অনুলিপিত ডিএনএ কে আবার প্যাচ দিতে দেখো কে সহায়তা করে, এই অনুলিপিত ডিএনএ কে এই যে টোপো আইসোমারেজ বা গাইরেজ এনজাইম, এটার আরেকটা কাজ আছে। এখন আগে আমি বলি নাই, এটা এখন বললাম। এই যে অনুলিপিত ডিএনএ, এই অনুলিপিত ডিএনএ কে আবার এই যে এরকম প্যাচ দিতে কি করবে, সহায়তা করবে। এখন বলো তো বাবা, যতটুকু বলছি এটা কি সবাই বুঝতে পারছো? কথা বলতে হবে। স্যার ডিএনএ পলিমারেজ 1টা স্যার একবার একটু বলেন স্যার। তার কাজ হচ্ছে এই যে ডিএনএ তে যে প্রাইমার থাকে, এখানে যে প্রাইমার আছে, এই প্রাইমারকে সে তার নিজস্ব ডিএনএ দ্বারা সেটাকে হচ্ছে আউট করে দেয়। কারণ প্রাইমার হচ্ছে আরএনএ এর খণ্ডিত ছোট অংশ, তাহলে ডিএনএ এর মাঝে কোনো আরএনএ থাকবে না। এই জন্য আরএনএ এর ওই খণ্ডকে এই ডিএনএ পলিমারেজ 1 তার নিজস্ব ডিএনএ এর বেস সিকোয়েন্স বা নিউক্লিওটাইড দ্বারা এই আরএনএ এর বেস সিকোয়েন্স বা নিউক্লিওটাইড কে আউট করে দেয়। কিভাবে আউট করে দেয়, এই যে এখানে বলছি, এই ডিএনএ নিউক্লিওটাইডের এই এডিনিন নিউক্লিওটাইড দ্বারা এই আরএনএ এর এটাকে আউট করে দিবে, আবার এই গুয়ানিন দ্বারা এই জি কে আউট করে দিবে, এই সাইটোসিন দ্বারা মনোনিউক্লিওটাইড দ্বারা এই সাইটোসিনকে আউট করে দিবে, এই থাইমিন মনোনিউক্লিওটাইড দ্বারা এই ইউরাসিলকে আউট করে দিবে। দিলে এখন আর দেখো এখন কিন্তু এই সূত্রটা কিন্তু আর আরএনএ এর সূত্র নাই, এটা ডিএনএ এর সূত্র হয়ে গেল। তখন আমরা এটা মুছে দিয়ে এখানে আমরা লাল কালার দিয়ে দিব। এখন কি বাবা বুঝতে পেরেছো? কথা বলতে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার প্রাইমারটা একটু আরেকটু ব্যাখ্যা করবেন? আস্তে, এবার কে কি কোশ্চেন করছিলে বলো তো? এখন মাত্র যে কে কথা বলছিলে বলো। স্যার ডিএনএ পলিমারেজ 3 এটা আরেকবার একটু স্যার। ডিএনএ পলিমারেজ 3 হচ্ছে সে এই নতুন সূত্র তৈরি করা। ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে এই যে যে সাজ সূত্রে যে নিউক্লিওটাইড আছে তার বিপরীত নিউক্লিওটাইড এনে এই প্রাইমারের সামনে একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতে করতে এই শেষ পর্যন্ত এই এর এখানে যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স অনুযায়ী এই নতুন আরেকটি সূত্র তৈরি করবে। এটা হচ্ছে তার কাজ। বুঝতে পেরেছো বাবা? কথা বলতে হবে। আচ্ছা এখন দেখো এটা হচ্ছে কাজ বললাম। এইবার তোমাদের বইয়ে যে চিত্রটা আছে সেটা একটু তোমাদেরকে শিখাই। ফিনিশিং এখন কত বাজে বলো? কত বাজে বলো? হ্যাঁ স্যার প্রাইমেজটা একটু আরেকবার বলবেন? আবার বলো। প্রাইমেজ এনজাইম। আচ্ছা জি স্যার। প্রাইমেজ হচ্ছে প্রাইমার তৈরি করে। প্রাইমার যেটা সেটা হচ্ছে প্রাইমার হলো, লিখে রাখো, প্রাইমার হলো আরএনএ এর খণ্ডিত ছোট অংশ। এখন বলবা স্যার এটা আগে লিখো তারপরে বলছি। প্রাইমার হলো আরএনএ এর খণ্ডিত ছোট অংশ, এটাও লিখতে পারো। তাহলে এই যে প্রাইমার, প্রাইমেজ এনজাইম, গরম লাগে কেন বাবা? দেখো আবার 4 জন এসে বসে আছে, এই কটা থাপড়ানোর দরকার। দেখো কত জীবনের সর্বশ্রেষ্ঠ লস করল আজকে এই ক্লাসটা না করে। এবার বই পড়ে বুঝবে, কিছুই বুঝবে না। বই পড়বে আর ওই দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক করবে। এবার দেখো এইবার
যতটুকু পড়িয়েছি আবার ফিনিশিং দিব, বইয়ের মতো কিভাবে পরীক্ষা লিখবা ব্যাখ্যা করে দিব, দেওয়ার পর ওইভাবে পরীক্ষা লিখবা। কিন্তু তোমাদের কিন্তু বেসিক ক্লিয়ার করে দিয়েছি, এতটুকু মনে থাকা মানে তুমি এখন পারবা। আমি একবার বললে দ্বিতীয়বার বলতে হবে না। তাহলে দেখো এইবার অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ অনুলিপন প্রক্রিয়া দেখো, ঘটনাটা কি মনে করো। এটা হচ্ছে একটা ডিএনএ, এটা 3 থেকে 5 কার্বনমুখী, আর এটা হচ্ছে দেখো 5 থেকে 3 কার্বনমুখী, 5 থেকে এটা 3 কার্বনমুখী। এই ডিএনএ খেয়াল করবা, ডিএনএ ডাবল হেলিক্সে এক বা একাধিক স্থানে, এটা খেয়াল করতে ডিএনএ, এই ডিএনএ নির্দিষ্ট স্থানে হচ্ছে রেপ্লিকেশন শুরু হয়। দাও বাবা আমি পানি খাই। কয়টা বাজে বাবা এখন বলো তো, তোমাদের ক্লাস আমার কয়টা পর্যন্ত একটু দেখে নিই। স্যার শেষের ওটা লাইপেজ লেখছে এখন কয়টা বাবা, কয়টা বাজে? 20 বাজছে স্যার 20 বাজে। 20 বাজে 30 10:30 পর্যন্ত ক্লাস, আগে নামটা প্রেজেন্ট করি, 10 মিনিটে হয়ে যাবে। একটু রোল বলো তো, তাড়াতাড়ি বলবা। অ্যাবসেন্ট রোল স্যার রোল 1 জোরে বলবা। রোল 1 হ্যাঁ 50 15 না স্যার 50 স্যার 50 হ্যাঁ 50 70 70 80 80 84 84 না স্যার 89 স্যার 89 89 112 112 আর কেউ? না স্যার কেউ না। আচ্ছা ঠিক আছে, চুপচাপ খালি আমার কথা শুনবা। এবার দেখো মনে করো ডিএনএ, এটা একটা ডিএনএ। শেষের ওটা লাইপেজ লেখছেন কি কিছু বলছো? জি স্যার লাস্ট নাম্বার ওটা লাইপেজ লেখছেন দেখি এটা লাইগেজ এনজাইম, লাইপেজ না লাইগেজ। এর কাজ ডিএনএ কে জোড়া লাগানো। লাইগেজ জি স্যার। এনজাইম খন্ড খন্ড ডিএনএ কে জোড়া লাগানো, তার হচ্ছে মেন কাজ, আর কোনো কাজ নাই। জি স্যার তাহলে ডিএনএ যে নির্দিষ্ট স্থান থেকে তোমরা এটা 1 2 3 4 পয়েন্ট আউট করে লিখো। আমি এখন দেখো লিখছি 1 নাম্বার ব্যাখ্যা কি লিখবা। 1 নাম্বার পয়েন্ট, ডিএনএ যে নির্দিষ্ট স্থান থেকে রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় সূচনা বিন্দু বা অরি বিন্দু বা রেপ্লিকেশন বিন্দু, ওকে, বা প্রতিলিপন বিন্দু। তাহলে ডিএনএ যে নির্দিষ্ট স্থান থেকে রেপ্লিকেশন শুরু হবে তাকে বলা হয় সূচনা বিন্দু বা প্রতিলিপন বিন্দু বা অরি বিন্দু। তাহলে মনে করো এখান থেকে এই বিন্দু থেকে ডিএনএ রেপ্লিকেশন শুরু হলো। এখন বলবা স্যার এটা কি এখান থেকে হতে পারে না? অবশ্যই পারে, তবে কথা হচ্ছে যদি, আচ্ছা এটা আবার তোমাদের কাছে আবার জটিল হয়ে যাবে, এটা আমি জাস্ট একটু বলে দিচ্ছি। দেখো যদি আদি কোষের ডিএনএ হয় তাহলে আদি কোষের ডিএনএ তে সূচনা বিন্দু থেকে অনলি ওয়ান একটা থাকে, কিন্তু যদি প্রকৃত কোষের ডিএনএ হয় সেখানে সূচনা বিন্দু এক বা একাধিক থাকতে পারে। ওকে, এটার ব্যাখ্যা আর যাবো না বাবা, এটা তোমাদের এটা বুঝাইতে গেলে আর ক্লাস আজকে শেষ করা যাবে না। এটা অনেক বড় ব্যাখ্যা, একাধিক কেন হয় কি দেখি আর বিশাল ব্যাখ্যা, তোমাদের লেভেলে এটা দরকার নাই। তোমরা যদি মাস্টার্সে পড়তে তোমাদের বুঝাইতাম, এটা অনার্স ফাইনাল ইয়ারেরও না, এটা মাস্টার্সের পড়া। দেখো এইবার এটা গেল, এরপরে হচ্ছে তাহলে 1 নম্বরের ব্যাখ্যা শেষ, আর কিছু লিখতে হবে না। এইবার দেখো এই ওরি বিন্দু থেকে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলতে খুলতে এটা সামনের দিকে অগ্রসর হয় এবং এই বেসের মধ্যকার হাইড্রোজেন বন্ড ভেঙে সেটাও সামনের দিকে অগ্রসর হয়। এই কাজটা করে কে? ডিএনএ হেলিকেজ এনজাইম। তাহলে দেখো আমি আবার বলছি, এটার পরবর্তী টার্ম হচ্ছে, দেখো এটা হচ্ছে আমি এরকম দিলাম, এটা এইটা দেখো এই যে ডিএনএ হেলিকেজ এনজাইম, এটা এটার মনে করো এটা আমি এখানে ডিএনএ পলিমারেজ না, এটা হেলিকেজ এনজাইম দিলাম। দেখো এটা হচ্ছে যে হেলিকেজ এনজাইম, এটা কি করবে? ওরি অংশ থেকে, খেয়াল করবা এই অরি অংশ এখানে ছিল, তাহলে অরি অংশ থেকে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলছে এবং প্যাচের মধ্যকার যে হাইড্রোজেন বন্ড ছিল এই বন্ড ভাঙতে ভাঙতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটা কতক্ষণ পর্যন্ত অগ্রসর হবে? যতক্ষণ এই সূত্র দুটি আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত। আর এই কাজটি করে থাকে ডিএনএ হেলিকেজ এনজাইম। তাহলে ডিএনএ হেলিকেজ এনজাইম এই অরি অংশ থেকে ডিএনএ ডাবল হেলিক্সের প্যাচ খুলতে খুলতে সামনের দিকে যায় এবং এই বেসের মধ্যকার যে হাইড্রোজেন বন্ড, এই বেসের মধ্যকার হাইড্রোজেন বন্ড ভাঙতেও সামনের দিকে অগ্রসর হচ্ছে। কাজ শেষ। এইবার পরবর্তীতে দেখো এখানে পৃথক হওয়া, এই পৃথক হওয়া প্রত্যেকটি সূত্র দুটিতে এখানে যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হয় যেন পুনরায় তার আবার পিছন থেকে এরকম প্যাচ লাগতে না পারে, ওইটা 3 নম্বরের ব্যাখ্যা। তাহলে
পৃথক হওয়া প্রতিটি সূত্রে 3 নম্বরের ব্যাখ্যা, পৃথক হওয়া প্রতিটি সূত্রে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন যুক্ত হবে যেন পুনরায় তারা একত্রিত হতে না পারে। এরপরে দেখো 4 নম্বরের ব্যাখ্যা তুমি কি বলবা? এই সূত্র দুটি পৃথক হয়, এই ডিএনএ তে দেখো এটা ওয়াই আকৃতির একটি গঠন তৈরি হয়। এই সূত্র দুটি পৃথক হয়, ডিএনএ তে ওয়াই আকৃতির একটি রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়। এটার নাম হচ্ছে ওয়াই আকৃতির এই গঠনকে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। আর প্রত্যেকটি সূচনা বিন্দুতে দুটি করে রেপ্লিকেশন কমপ্লেক্স থাকবে, এই যে এইটা, কারণ একটা রেপ্লিকেশন কমপ্লেক্স হচ্ছে ওই 3 থেকে 5 কার্বন সূত্রকে সাজ ধরে নতুন সূত্র তৈরি করবে, আর আরেকটি হচ্ছে তোমার রেপ্লিকেশন কমপ্লেক্স, সেটা ওই যে নিচ 3 থেকে 5 কার্বন সূত্রকে এটাকে সাজ ধরে ডান থেকে বাম দিকে আবার নতুন সূত্র তৈরি করবে। এখন কি বুঝতে পেরেছো বাবা? সব কথা আগেই শেষ করে 4 নাম্বারটা একটু আরেকবার। রেপ্লিকেশন কমপ্লেক্সটা কি স্যার? সূত্র দুটি পৃথক হয়, এই ডিএনএ তে ওয়াই আকৃতির একটি গঠন তৈরি হয়, আর ওয়াই আকৃতির এই গঠনকে আমরা বলবো রেপ্লিকেশন ফর্ক। এবার দিবা দাড়ি দিয়ে বলবা প্রত্যেকটি সূচনা বিন্দুতে দুটি করে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজোম থাকে। আর রেপ্লিকেশন কমপ্লেক্স কি বা কাকে বলে তোমাদেরকে আমি লিখে দিয়েছি, যে কিছু সহযোগী প্রোটিন এবং এনজাইমকে একত্রে বলা হয় রেপ্লিকেশন কমপ্লেক্স, যেটা যে এখানে আছে এনজাইম এবং প্রোটিন এটা। তাহলে এই সূচনা বিন্দুতে রেপ্লিকেশন কমপ্লেক্স থাকে দুটি, তাহলে যখন এই সূত্র দুটি আলাদা হয়ে যায়, এক জোড়া মনে করবা, এক জোড়া মানে দুটি, তো দুটির মধ্যে একটি সেট হচ্ছে এই সূত্রকে সাজ ধরে নতুন আরেকটি সূত্র তৈরি করবে, আর আরেকটি রেপ্লিকেশন কমপ্লেক্স এই সূত্রকে সাজ ধরে আবার আরেকটা নতুন সূত্র তৈরি করবে। এখন কি বুঝতে পেরেছো বাবা? কথা বুঝতে পেরেছো? স্যার কি রেপ্লিকেশন কমপ্লেক্সে স্যার ডিএনএ হেলিকেজ তো স্যার একটাই থাকে তাই না? আর কোনো কথা নেই, শুধুমাত্র এই ডিএনএ পলিমারেজ 3 আর হচ্ছে তোমার এখানে হচ্ছে যে এই ডিএনএ পলিমারেজ 1। এইটা দেখো আমি তোমাদেরকে বলি, মনে করো এই সূত্র দুটি আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেলে এই সূত্রকে সাজ ধরে যে নতুন একটি সূত্র তৈরি হবে, এই সূত্রকে সাজ ধরে যে নতুন আরেকটি সূত্র তৈরি হবে, এই রেপ্লিকেশন কমপ্লেক্স এক সেট হচ্ছে এই সূত্রকে সাজ ধরে নতুন সূত্র তৈরি করতে করতে এদিকে যাবে, আর আরেকটি রেপ্লিকেশন কমপ্লেক্স এই সূত্রকে সাজ ধরে উল্টা এইদিকে আরেকটি নতুন সূত্র তৈরি করবে। এখন কি বুঝতে পেরেছো বাবা? এই এখন বুঝতে পেরেছো? কথা বলতে হবে। চাইলাম না যে এটা পরে এক বই, কারণ দেখো এইবার তাহলে 4 নম্বরের ব্যাখ্যা শেষ। এরপরে তুমি 6 নাম্বার দেখো, এই পৃথক দেখো, তাহলে ডিএনএ এটা কি করবে, এই হেলিকেজ এনজাইম এরকম সূত্র দুটিকে এরকম টোটাল এরকম আলাদা করে দিল, এরকম টোটাল আলাদা করে দিল। এটা 3 থেকে 5 কার্বন মুখী, এটা 5 থেকে 3 কার্বন মুখী সূত্র। এখন দেখো তাহলে এটা এবার 5 নাম্বার ব্যাখ্যা বলবা, এই পৃথক হওয়া এটা একটা এবং এটা একটা সূত্র, এই পৃথক হওয়া প্রতিটি সূত্র এটা সাজ সূত্র হিসেবে কাজ করে নতুন আরেকটি সূত্র তৈরিতে সে সহায়তা করবে। তাহলে এইটা একটা সাজ সূত্র, এটা আরেকটা সাজ সূত্র, এই সূত্রকে সাজ ধরে নতুন আরেকটি সূত্র তৈরি করবে। তাহলে 5 নাম্বার ব্যাখ্যা শেষ হয়ে গেল। এরপরে তুমি চলে আসো 6 তুমি কি বলবা দেখো, এইবার এই সাসের ভিত্তিতে এই প্রাইমেজ এনজাইম সক্রিয় হবে, এই সাসের ভিত্তিতে এই যে প্রাইমেজ এনজাইম বা প্রাইমার, ওই প্রাইমেজ এনজাইম সক্রিয় হয়ে প্রাইমার তৈরি করবে, এবং এই প্রাইমার হচ্ছে যে এই নতুন সূত্র তৈরির হচ্ছে সে সূচনা করে দেয়। এইবার এই প্রাইমারের সামনে এই ডিএনএ পলিমারেজ 3 এখানে যে নিউক্লিওটাইড থাকবে তার বিপরীত নিউক্লিওটাইড এনে একটার পর একটা যুক্ত করতে করতে এরকম ডান দিকে যাবে, আর এখানে উল্টা এখানে এই যে খন্ড খন্ড আকারে এরকম খন্ড খন্ড আকারে এখানে দেখো এটা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এই যে নতুন, আচ্ছা এটা কালো দিব না, এটা লাল দিব, এটা এই পর্যন্ত গেল। আচ্ছা এইবার ডিএনএ পলিমারেজ 3 এই পর্যন্ত আসলো, তাহলে ওই যে রেপ্লিকেশন কমপ্লেক্স আরেকটা এখানে ডিএনএ পলিমারেজ 3 এই যে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে এইদিকে আসলো, তাহলে এ কিন্তু বসে নাই, এর সামনের দিকে এই পর্যন্ত গেল, এখানেও এখান থেকে এইদিকে আসলো, এর সামনের দিকে আবার আগে গেল, এ এখান থেকে আবার আগে গেল। তাহলে দেখো তো বাবা এইটা তোমরা 6 নাম্বার ব্যাখ্যায় সবাই লিখতে পারবা কিনা? এই লিখতে পারবা? তার মানে এই ডিএনএ পলিমারেজ 3 শুধুমাত্র এই 3 কার্বন প্রান্তে একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতে করতে নতুন সূত্র তৈরি করবে। তাহলে 6 নম্বরের ব্যাখ্যা চলে গেল। এরপরে 7 নম্বরের ব্যাখ্যা সবাই কি বাবা বুঝতে পারছো নাকি? কথা বলছো না কেন? আচ্ছা স্যার, আমরা তো এটাকে উপর নিচে লিখতে পারতাম, 5-3 কে তো স্যার উপরে লিখতে পারতাম, তখন কি মানে লেগিং সূত্র আর এই সূত্র আলাদা হইতো? এখন এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে, লিখতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। স্যার 5 নাম্বারটা একটু আরেকবার বলবেন? কোনটা বলো? কোনটা? 5 নাম্বারটা। এটা জি ও স্যার। আচ্ছা দেখো 5 নাম্বারটা বলছি,
এই পৃথক হওয়া প্রতিটি সূত্র এটা সাজ সূত্র হিসেবে কাজ করে, অর্থাৎ এই সূত্রকে সাজ ধরে পৃথক হওয়া প্রতিটি সূত্র এটা সাজ হিসেবে কাজ করে, এই সূত্রকে তখন সাজ ধরে নতুন আরেকটি সূত্র তৈরি করে। এটা হচ্ছে ব্যাখ্যা। এবার দেখো 7 নাম্বার স্যার এখানে স্যার, ডিএনএ পলিমারেজ 3 স্যার, যেটা এখানে কি স্যার শুরুতে হচ্ছে ট্রাইমার গঠন করতে করতে তো যাবে, তাই না স্যার? এই ডিএনএ পলিমারেজ 3 তার শুধুমাত্র কাজ এই প্রাইমারের সামনে একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতে করতে সামনের দিকে যাবে। এখানেও ডিএনএ পলিমারেজ 3 এই প্রাইমারের সামনে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে এদিকে আসবে, এই প্রাইমারের সামনে নিউক্লিওটাইড যুক্ত করতে করতে এদিকে আসবে। এখন কি বুঝতে পেরেছো বাবা? বুঝতে জি স্যার, পেরেছো? জি স্যার, স্যার। আমার মানে question- 3টা স্যার দুই জায়গায় কাজ করে। কোন জায়গা? বললাম স্যার পলিমারেজ 3 যেটা ওটা দুই জায়গায় কাজ করে, ওই উপরের সাথে আবার নিচে। মানে ডিএনএ পলিমারেজ 3 এর কাজ হচ্ছে নতুন সূত্র তৈরি করা। নতুন সূত্র কিভাবে তৈরি করবে? ওই প্রাইমারের সামনে একটার পর একটা নিউক্লিওটাইড যুক্ত করতে করতে, তার আর কোনো কাজ নাই। এখন কি বুঝতে জি, স্যার। পেরেছো বাবা? এই জি, স্যার। এখানে এখন কি পড়াইলাম, এখানে আবার ওইটা ডাবল করা লাগছে? এখানেই তো আমি সব বলে দিয়েছি। আচ্ছা, এবার দেখো পরবর্তীতে হচ্ছে একটি এই সাজ সূত্রের তো আপনি 7 নম্বরটা তো বলেননি স্যার, 7 নম্বরটা বলবেন না এখন? নাম্বার নেই, তোমরা আমি যা বলছি পরপর নাম্বারিং দিয়ে লিখবা। এখন দেখো এইবার পরবর্তী নাম্বার হচ্ছে এই সাজ সূত্রের সম্পূরক আরেকটি সূত্র, এটা নিরবচ্ছিন্ন ভাবে সেটা সামনের দিকে অগ্রসর হচ্ছে। এই সূত্রকে বলবো হচ্ছে লিডিং সূত্র বা অগ্রগামী সূত্র। আর আরেকটি সূত্র খন্ড খন্ড ভাবে বা ধীর ভাবে অগ্রসর হচ্ছে, এই সূত্রকে আমরা বলবো ল্যাগিং সূত্র বা ধীরগামী সূত্র। এটা নেক্সট নাম্বার। এইবার দেখো এই ল্যাগিং সূত্রে প্রাইমার, দেখো এই লিডিং এবং ল্যাগিং সূত্রে এখানে কিন্তু প্রাইমার আছে যা আরএন এর অংশ। এই প্রাইমারকে লিডিং এবং ল্যাগিং সূত্রের এই প্রাইমারকে এই ডিএনএ পলিমারেজ 1 তার নিজস্ব ডিএনএ দ্বারা মানে ডিএনএ নিউক্লিওটাইড দ্বারা এই প্রাইমারকে প্রতিস্থাপন করে দিবে। এই প্রাইমারকে প্রতিস্থাপন করবে, করে দেওয়ার পর প্রাইমারকে প্রতিস্থাপন করার পর এবার এখানে কি করবে? এই যে লাইগেজ এনজাইম এই প্রত্যেকটি এই ডিএনএ এর এই অকাজকি খণ্ডকে এই ধীরগামী সূত্র বা এই ধীরগামী সূত্রে যে অকাজকি খণ্ড হয়েছে, ধীরগামী সূত্র খণ্ড খণ্ড আকারে বৃদ্ধি পেয়েছে, এই অকাজকি খণ্ডগুলোকে এটা লাইগেজ এনজাইম, এটা অকাজকি খণ্ড ওটার যে ডিএনএ এটা লাইগেজ এনজাইম দ্বারা হচ্ছে সেটা যুক্ত করে দিল, নতুন সূত্র তৈরি হয়ে গেল। এইবার যখন এই দুটি নতুন সূত্র তৈরি হয়ে গেলে এই সূত্রকে সাজ ধরে এটা একটা নতুন সূত্র, এই সূত্রকে সাজ ধরে এটা আরেকটা নতুন সূত্র তৈরি হয়ে গেল। এই নতুন সূত্র তৈরি হয়ে গেলে এই রেপ্লিকেশন কমপ্লেক্স অর্থাৎ রেপ্লিজম এই সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাহলে রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিজম বলতে কি? এই যে প্রত্যেকটি জায়গায় তোমার সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন ছিল ওটা আউট হয়ে যাবে, ডিএনএ পলিমারেজ 3 আউট হয়ে যাবে। আউট হয়ে যাওয়ার পর এবার দুটি তুমি নতুন সূত্র পেয়ে গেলে, পরবর্তী টোপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম সেটাকে আবার এই অনুলিপিত ডিএনএ এর মধ্যে প্যাচ দিয়ে লাস্টের পয়েন্টটা স্যার আরেকবার বলেন স্যার, লাস্টের পয়েন্টটা স্যার। স্যার লাস্টের লাইগেজের ওই পয়েন্টটা আরেকবার। এই লাইগেজ এনজাইম হচ্ছে এই অকাজকি খণ্ডগুলোকে পরস্পর জোড়া লাগাতে সহায়তা করে। তাহলে জোড়া যখন লাগাই দিবে তারপরের লাইন হবে কি? এই পরবর্তীতে হচ্ছে এই অনুলিপিত এই যে ডিএনএ তৈরি হয়ে গেল, এই অনুলিপিত ডিএনএ থেকে এই রেপ্লিকেশন কমপ্লেক্স আলাদা হয়ে যাবে। রেপ্লিকেশন কমপ্লেক্স বলতে এখানে এই সূত্রের এই ডিএনএ তে যে ডিএনএ পলিমারেজ 3 এবং সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আছে সে তার পূর্বের জায়গায় চলে যাবে। এই সূত্রে যে ডিএনএ পলিমারেজ 3 এবং তোমার হচ্ছে যে সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন আছে সে তার পূর্বের জায়গায় চলে যাবে, শুধুমাত্র এরকম অনুলিপিত ডিএনএ শুধুমাত্র থাকবে। এবার নেক্সটে কি লিখবা? এই অনুলিপিত ডিএনএ পরবর্তীতে টোপোআইসোমারেজ বা গাইরেজ এনজাইম দ্বারা সে আবার প্যাচ লেগে ডাবল হেলিক্সের মতো আকার ধারণ করবে। এখন কি বুঝতে পেরেছো বাবা? কথা বলতে হবে এখন। সবাই কি এখন নিজের মতো কি লিখতে পারবা? কথা বলতে হবে। স্যার আমার প্রাইমারিটা একটু অসুবিধা ছিল। 11:30 কি বেজে গেছে? কথা বলতে হবে তারপরে কথা। 30 ওকে, তাহলে আর কথা বলবো না, কারণ হচ্ছে 30 এটা পার অফ করে দেওয়ার কথা, কারণ আরেক টিচার ঢুকবে তোমাদের মনে হয় 11:40 ক্লাস। কথা বলতে হবে। জি স্যার। 10টা সরি 10:40। তাহলে আজকের মতো বাবা এখানে শেষ। এবার যা পড়াইলাম এবার তুমি নিজের মতো করে পরীক্ষায় লিখবা, এবার বইয়ে দেখবা, এবার বই পড়বা। বলতেছি এখন বাসায় বই পড়বা যে আমি তোমাদেরকে কিভাবে শিখালাম আর বইয়ে কি লেখা আছে। মাথা নষ্ট হয়ে যাবে স্যার, দেখছিলাম স্যার পুরো মাথা নষ্ট হয়ে যাবে। সুন্দর করে পরীক্ষাতে এইভাবে লিখবা, এটাই হচ্ছে মূল বিষয়। আর এটা একটা মনে করো যে মূল আকর্ষণ আজকের ক্লাসের। নেক্সট ক্লাসে আরো আছে, সেটা আরো 2টা আকর্ষণ হবে। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনে এরকম 2টা আকর্ষণ আছে, সেটাও দেখাবো। কোনো বই পড়ানো
বই পড়াবো কেন? বইয়ের লাইন বাই লাইন পড়াইলে তো তুমি কিছুই বুঝবে না, মুখস্থ পড়াইলে কিছুই বুঝবে না। এই যে সিস্টেম, তুমি যদি মূল জিনিস বুঝো তুমি পড়াইতে পারবা। তুমি এখন এই যে আমি পড়িয়ে দিয়েছি, তুমি এখন তুমি যদি মনে করি স্যার এখন আমি শিক্ষক হয়ে যাবো, আপনি এখন বসেন বেঞ্চে, আশা করি তুমি সেটা পারবা। আমি যে কথা বলছি জি স্যার। যদি মনে করতে পারো বা তোমার মেমোরিতে ধরে রাখতে পারো, সেটা অবশ্যই তুমি পড়াইতে পারবা। তোমাদের প্রত্যেকের মেমোরিতে যাতে এটা ধরে রাখা যায়, আমি সেইভাবেই কথা বলছি, কোনো প্যাচ গোজ দিয়ে কোনো কথা বলি নাই। ওকে, তাহলে যাক, সবাই কি বুঝতে পেরেছো? তোমরা Yes, sir. প্রশ্ন আছে। আর কথা বলবো না, আবার আরেক টিচার ঢুকবে এখনই। সবাই ভালো থাকো। নেক্সট সপ্তাহে না, এই মনে হয় আরেকটা ক্লাস মনে হয় আছে তোমাদের সাথে। জি স্যার। ক্লাস থাকে তখন দেখা হবে। আজকের মতো এখানেই সমাপ্তি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। কিন্তু আজকে দেখো একটু ফাস্ট পড়িয়েছি, কারণ একটু দ্রুত কথা বলছি, কারণ দ্রুত কথা না বললে এই টপিক শেষ করা যাবে না বাবা। আশা করি জি স্যার, অনেক বড় সিলেবাস। কোনো সমস্যা হয় না, আশা করি। ঠিক আছে, তাহলে বাবা এখন আর বিদায় নিব, আর কথা বলবো না। সবাই ভালো থাকো, আল্লাহ সুস্থ হাফেজ। থাকো এবং দোয়া করে আমার জন্য। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার।